আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে একজন সাংবাদিক, এখন যেহেতু দেশে সব দিকে ঐক্যের ডাক, এই জন্য আমি নামটা বলতেছি না, কেউ আমার সাথে পার্সোনালি জানতে চাইলে জানা দেবে, একজন আহ, এই এই আওয়ামী প্রকাশ্য আওয়ামী বিরোধী সাংবাদিকই আমাকে ডিজিএফআই এর পক্ষে ওই যে যতগুলা ওই যে শো গুলা আছে ইয়াগুলো আছে না, যে বিএনপির 80 জন আওয়ামী লীগের পকেটে আছে, তারা দল চেঞ্জ করে তখন বিএনএম অমুক তমুক পার্টি হচ্ছিল, তাদেরকে দিবে, এই যে স্টোরিটা। এবং পরবর্তীতে সে আমাদেরকে ওই সময় কিছু সাংবাদিক জানাচ্ছিল যে হোটেলে রেখে রেখে তাদেরকে প্রেশার দিয়ে তাদেরকে আনা হচ্ছে। সেই সাংবাদিক আমাকে রিক্রুট করতে আসছিল যে ডিজিএফ এর পক্ষে, এবং অন্যান্য যারা পিনাকি কনক সরোয়ার এদেরকে মিলে একটা মিটিং করার জন্য, একটা আমাকে নিয়ে একটা ইনফ্লুয়েন্স করার জন্য। তখন আমি নিজেও খুব একটা পরিচিত ছিলাম না। সো আমি পরবর্তীতে আমি বলেছিলাম যে আসিফ নজরুলকে আমি ফোন করেছিলাম, ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু উনি কিন্তু ডিজিএফ এর সাথে কানেক্টেড। আমি নিজে বলতেছি, হয়তো উনি আমাকে বিশ্বাস করেন নাই, এর কারণ বিশ্বাস নাই করতে পারেন, বাট আমি ওনাকে অনেক চেষ্টা করছি ওনার সাথে ডিজে, বাট আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে হি মাইট হ্যাভ এ ডিজিএফআই কানেকশন। এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আসিফ নজরুল মানে আগের থেকে ছিল ডিজিএফআই কানেকশন। এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি, যারা অ্যাটলিস্ট একজনকে জানি খুব সরব আছেন, কিন্তু অনেক কথা আছে। উনি ধরে ধরে যারা এন্টি আওয়ামী লীগ তাদেরকে এনে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য, এবং সে অনেক কথা বলতে তাকে ধরতো না। জেনারেল শফিউদ্দিন স্যারের সাথে তার খুব ভালো খাতির ছিল। সো আমি যেটা বলতেছি যে উনি আসিফ নজরুল রয়ের এজেন্ট আমি বলতেছি না, বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েন্সড বাই ডিজিএফআই। এবং উনি যখন যখন হয়েছে, যখন উপদেষ্টা হয়েছে, হওয়ার পর ওনার অনেক কার্যক্রমে আমাদের এই সন্দেহটা আমার আছে যে আমি উনাকে আইদার উনার কিছু লিভারেজ আছে ডিজিএফ এর কাছে বা কোনো একটা কিছু। আমি মোট কথা হচ্ছে আমি বলতে যাচ্ছি যে হি ইজ নট র এজেন্ট, আমি বলতে যাচ্ছি না। উনি দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করেছেন, উনি অনেক জায়গায় প্রমাণও দিয়েছেন, কিন্তু এই দেশপ্রেমিকরা অনেক সময় এই গোয়েন্দা সংস্থার পাউন্ড হয়ে যায় অনেক সময় অনেক পরিস্থিতিতে। আমি জানি না উনি পড়েছেন কিনা, বাট উনার একটা ডিজিএফআই এর সাথে আছে। এখানে আমি আর একটা জিনিস বলবো যে ওই যে তিনজন সমন্বয়ককে ওখানে নিয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি সকালকে একটা স্ট্যাটাস দেখলাম, আরিফুর রহমান তুহিন, আমি জানি না সে কি, আমি যে সকালে সে ট্যাগ করেছে সালাউদ্দিন শুভ্র। স্ট্যাটাসটা হচ্ছে আগস্ট 25 এর। এখানে লিখেছে, ভাই আপনার অবধির জন্য জানাচ্ছি যে 5ই আগস্ট আসিফ নজরুল স্যার ভুয়া সমন্বয়কদের নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে মিটিং করেন। এই নিয়ে হাসনাত কাইয়ুম ভাইয়ের সাথে আসিফ স্যারের বাকবিতণ্ডা হয়, অথচ আসিফ স্যার জানতেন ওরা সমন্বয়ক না। হাসনাত ভাইয়ের সাথে তর্ক হওয়ার পরও ভুয়া সমন্বয়কদের নিয়ে বক্তব্য দেওয়ান আসিফ স্যার। আসল সমন্বয়করা তখন চ্যানেল 24 অফিসে, আমি তাদের সাথে ছিলাম। ওরা শহীদ মিনারের শপথ নিতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি, কারণ ওদের ছাড়াই উনি মিটিং করেন। আমি বিষয়টি আসিফ ও নাহিদকে তখনই জানাই। পরে আমার বাইকে করে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসি। আমার সাথে আরো 3টা বাইক ছিল। এরপর রাতে আমার সাথে আসিফ স্যারের দেখা হয়। নিরাপত্তার কারণে উনাকে আসিফ ও নাহিদের লোকেশন জানায়নি ও ফোন নাম্বার দেয়নি। পরের দিন আসিফ স্যারের সাথে ওরা যোগাযোগ করে, তখন আক্তার বের হয়। আমি আক্তারের সাথে বিকালে মিটিং করি, এই বিষয়টা জানাই। বাকি গল্প সবার জানা। উনি পারলে আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুক। ফরহাদ ভাই পরে একদিন আমাকে আতাউল্লাহ ও সাইফুল্লাহকে ডাকে, ওনাকে এগুলো জানায়। উনি ওর সাথে কথা বলেন। সবকিছু জেনেই ফরহাদ ভাই বক্তব্য করেছেন। এখানে আমার কথা হচ্ছে যে এই 3জন সমন্বয়ক নিয়ে যে ধোঁয়াশাটা, এটা কিন্তু আসিফ নজরুল ক্লিয়ার করেননি। কেন করেননি? এটা কিন্তু উনার এটা হতে পারে যে উনি নিয়ে আসে নাই। আমি একটা জিনিস দেখলাম, এটা নাকি জোনায়েদ সাকি নিয়ে আসছে কয়েকটা পোস্টে, বাট এটা হতে পারে, কিন্তু উনি উনার পজিশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করতেছেন না। উনাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে। সো ক্লিয়ার না করলে উনাকে ওই সন্দেহের তীর যেটা উনার দিকেই যাবে। উনাকে ক্লিয়ার করতে হবে যে জেনারেল হামিদের সাথে উনি গিয়েছিলেন কিনা। জেনারেল হামিদের সাথে যদি যান,
জেনারেল হামিদের সাথে তার কি কনভারসেশন হয়েছে। এবং আমি একটা জিনিস বলি যে জেনারেল হামিদ ইজ এ ভেরি সফট স্পোকেন, মানুষকে কনভিন্স করার জন্য মানে উনি ইজ ভেরি শার্প। যেমন মানে দো আই এম নট গুড এনাফ টু বি কনভিন্স বাই হিম, আমাকে উনি সুন্দরভাবে একটা মেসেজ দিয়েছিলেন যে মুস্তাফিজ ভাই, তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? তোমার কি কোনো ক্ষতি আমি করেছি? তুমি কেন আমার বিরুদ্ধে আমি সুন্দর করে লিখলাম, স্যার আপনি, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনি আমার কোনো ক্ষতি করেন নাই, কিন্তু আপনি আমার দেশের ক্ষতি করেছেন, আর আপনি যে আমার দেশের ক্ষতি করে আমি তার বিরুদ্ধে। তারপরে উনি আরো অনেক ধরনের, বাট হচ্ছে আমি জাস্ট এটা বুঝাইছিলাম ওনার যে ওনার অ্যাপ্রোচ ইজ ভেরি সফট। এবং আমি জানি না মানে তার হাতে কোনো লিভারেজ আছে কিনা যে আসিফ নজরুলের ব্যাপারে, বাট আমি মনে করি যে সবকিছু থাকলেও মানে আসিফ নজরুল এই জিনিসগুলো ক্লিয়ার করেননি। এইগুলো যদি ক্লিয়ার না করেন সন্দেহের দিক তার দিকে যাবে। এবং অন্যান্য যেগুলো আছে, আচ্ছা এখন বাকি আরো পয়েন্টগুলো আগে বলে নি। সেটা হচ্ছে আচ্ছা, সেনাবাহিনী আসিফ নজরুলের প্রধান উপস্থিত করেছিল, আর ছাত্র নিউজকে এই বিতর্ক সমন্বয়করা ক্লিয়ার করতে পারে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। ডক্টর ইউনুসকে হত্যার ষড়যন্ত্র ইজ এ বিগ ফ্যাট লাই। ইলিয়াস হোসেনকে বলবো সেনাবাহিনী বিষয়ক কোন তথ্য ভেরিফাই করতে হলে উনার অ্যাটলিস্ট, আমি কিন্তু নিউ ইয়র্কে থাকি, আমার নাম্বার ওনার কাছে আছে, থাকার কথা। আমি তো ওনার সাথে কয়েকবার ফোনে কথা বলেছি। এটা মেনে নেওয়ার মতো না। প্লাস হচ্ছে ইটস ভেরি ম্যানুপুলেটরি, একটা বিদেশি ছবি দেখিয়ে তারপরে এই তথ্যটা বলা, বিদেশি গোয়েন্দা সংস্থা, ঠিক না। অ্যাকচুয়ালি এটা যদি আমেরিকানরা হতো আমার একটা জানার সুযোগ থাকতো, বাট এটা ঠিক হলো না। আচ্ছা, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল ইসলামের কথা উনি বলেছেন, বাট উনি ছবি দেখেছেন সাইফুল আবিদিনের, এটা একটা ছোট্ট। আচ্ছা, এখন পরবর্তীতে আমি এই আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলা নিয়ে আমি বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি। আমি এইটুকুই আমি আমার রিয়েকশনটা দিলাম। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসিফ নজরুল, ওনাকে উনি দেশপ্রেমিক সবকিছু। আমি একটা জিনিস বলি যে মানুষের সোল্ড হয় না, হ্যাঁ, যে আমাকে কিনতে পারবে না, আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না, কিন্তু আমার আমার সন্তানকে যদি আজকে কোন একটা বিপদের মধ্যে ফেলে বা ইয়া ফেলে আমাকে কিন্তু কিনতে পারবে, ভেরি ক্লিয়ার। আমি দেশের জন্য আমার সন্তানকে দিব না, আমি নবী ইব্রাহিম আলাইসাল্লাম হইতে পারবো না, ঠিক আছে। বাট প্রত্যেকের একটা ইয়া থাকে। এখন আসিফ নজরুলের কি সেটা আমি জানি না, প্রত্যেকের একটা দুর্বলতা থাকে। আর নর্মালি গোয়েন্দা সংস্থাগুলো যেটা করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি নাম্বার অফ অফিসারকে ইন্টারভিউ নিয়ে দিয়ে দেখেছি, এবং নাম্বার অফ জেনারেল ভারতে গিয়েছে পোটেনশিয়াল সেনা প্রধান হওয়ার কথা, তারা হানি ট্র্যাপের মধ্যে ট্র্যাপড হয়েছে বিভিন্ন সময়। এর মধ্যে কিছু ছবিও আমার চাকরি জীবনে আমি দেখেছি। সো এদেরকে বিশ্বাস করা যায় না, এবং তারা সবসময়, এবং আমি অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন, আই এম নট দ্যাট এ বিগ ফিশ, বাট স্টিল আমাকেও একটা হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল। এটা আমি তৎকালীন এএসইউ এর প্রধানকে জানিয়েছিলাম, বাট আমরা অ্যাকচুয়ালি ডিল করতে জানি না, এই এসপিওনাজ কেসগুলো আমরা ডিল করতে জানি না। আমি নিজেই সবকিছু ইনফর্ম করেছিলাম, বাট কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যখন সময় আসবে এটা নিয়েও এক সময় বলবো। বাট মোট কথা হচ্ছে বাংলাদেশে এখন যে সিচুয়েশনে আছে, আমি মনে করি যে ইলিয়াস হোসেনের এটা উড়িয়ে দেওয়ার কিছু নাই। এবং সে যেটা বলেছে, এখনো এক পার্টি চেষ্টা করতেছে যে, এবং চেষ্টা করার ইয়াটাই হচ্ছে এই যে আমাদের আগরতলায় যে আমাদের এম্বাসিতে যে হামলাটা হলো, তার মানে হচ্ছে তারা কন্টিনিউ করে যাবে। এবং আমি মনে করি যে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে যদি ভারতের কে সাস্টেইন করার জন্য অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে হয়, চায়না পাকিস্তানের সাথে চুক্তি করতে হয়, একটা ডিফেন্স প্যাক্ট, আই ডোন্ট মাইন্ড। আমি মনে করি যে স্টিল ওদের সাথে কাউন্টার করার জন্য, ওরা যেহেতু আমাদের সাথে 100% হোস্টাইল, হ্যাঁ জানি যে এটা মানে একটা নির্বাচনমুখী, যখন নির্বাচনের পরে একটা লেজিটিমেট গভর্নমেন্ট আসবে তাদের জন্য তারাই সবচেয়ে বেস্ট হবে। বাট স্টিল এই সময়টাকে এখানে কিন্তু একটা পাল্লাটা একই রকম, যে আমরা যদি মনে করি, মানে আরেকটা জিনিস বলি,
আমাদের সেনাপ্রধান নাকি তারেক জিয়াকে ফোন করেছিলেন। আমি জানি না কি কথা হয়েছে বা কথা হয়েছে কিনা, বাট ফোন করেছিলেন। বাট কথা এইটার ইন্ডিকেশন হচ্ছে যে যেহেতু সেনাপ্রধান এটা 21শে নভেম্বরের পরে, মানে আমরা তাকে তো খুব স্যাড দেখেছিলাম ওখানে, বাট উনি এখন পরিস্থিতিটা বুঝতে পেরেছেন। উনি যে যে সমস্ত জেনারেল আছেন তাদেরকে উনি এমন একটা ভাব করতেছেন যে উনি কমরেডশিপ দেখাচ্ছেন। দিস ইজ নট কমরেডশিপ। উনি দুই পাল্লাই ইয়া রাখতেছেন, যখন যেদিকে পাল্লা ভারী হচ্ছে ওদিকে দিচ্ছেন। বাট এখন উনি ফাইনালি মানে দেশ বিরোধী কোনো কিছু সাপোর্ট করবেন না, এটা ডিসিশন নিয়েছেন, এটা হচ্ছে বেস্ট কথা। বাট আমি মনে করি যে গুম খুন কমিশন যা কাজ করতেছে তাতে ধীরে ধীরে যাদেরকে উনি রেখে দিয়েছেন বগলের নিচে তারা একসময় এক্সপোজ হয়ে যাবে। বাট এই সময়ে একটা জিনিস বুঝতে হবে, আমি যেটা শুনেছি যে সেনাপ্রধান গ্যারান্টি দিতে চান তারেক জিয়াকে যে 6 মাসের মধ্যে প্রেশার দিয়ে উনি নির্বাচন করিয়ে দিবেন। এটা ঠিক হবে না, কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে দেশের, এটা এমন ভাবে আওয়ামী বেষ্টিত। এই সময়ে যদি কোনো নির্বাচন দেওয়া হয়, এই নির্বাচনের আউটকামটা ভালো হবে না এবং দেখা যাবে যে সরকার বেশি দিন টিকবে না। সো আমি মনে করি এই সরকারকে ইটস নট দ্যাট, যেটা প্রফেসর ইউনূস পূর্বে বলেছেন লেস দেন 4 ইয়ার্স, আমি বলি ওইটাই ঠিক আছে। এটা 1.5 বছর হইতে পারে, 2 বছরের বেশি হওয়ার কথা না। আমি মনে করি যে 2 বছরের মধ্যে হয়ে যাবে। বাট তাড়াহুড়া করলে আমরা এই সংস্কারটা করতে পারবো না। একটা নির্বাচিত সরকারের থেকে এই ধরনের ইন্ট্রিম যে গভর্নমেন্ট, আমরা যদি 111-এর সাথে তুলনা করি, ওই সরকারটা কিছু খুব স্ট্রং ছিল। বাট এই সরকার তখন যেহেতু ভারত সাপোর্ট দিয়েছিল, বাট এখন সাপোর্ট দিচ্ছে না দেখে এই জন্য এটাকে দুর্বল মনে হচ্ছে। এবং আমাদের যে মানে উপদেষ্টা যারা আছেন, স্টিল আমি বলবো যে আমি রিসেন্টলি কিছু, যেমন তৌফিক ভাই যে পররাষ্ট্র উপদেষ্টা, ইদানিং আমি দেখতেছি উনি খুব ভারতের যে মমতার বিরুদ্ধে কথা বলেছেন, ভারতে অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যান্য জায়গায় সব ইয়া থেকে ডাকছেন, উনি এক কার্যক্রম নিচ্ছে। দিস ইজ এ গুড স্টেপ। বাট ইনিশিয়াল স্টেজ আমার মনে হয়েছিল উনি মানে শেখ হাসিনার দুর্বল পররাষ্ট্র নীতিটাই মানে কন্টিনিউ করতেছেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন ধীরে ধীরে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে। আমরা ভারতের কোনো ট্র্যাপে পা দিব না এবং আমাদের যে ইউনিটি এটা থাকবে। আমরা একে অপরের পিছনে লাগবো না, বাট সেটাও এনশিওর করতে হবে। যেমন আসিফ নজরুলকে এই জিনিসগুলো যদি উনি ক্লিয়ার করেন, তারপরে উনি নিজে যদিও 10-এ উনাকে নিজেকে 4 দিয়েছেন, মানে হচ্ছে উনি জানেন যে হি ইজ নট এফিশিয়েন্ট এনাফ। উনি যে কাজগুলো করতেছেন আরো ভালো কাজ করারই আছে। আইদার আপনি যদি মনে করেন যে আপনার এগেইনস্টে কোনো লিভারেজ আছে, ইউ জাস্ট স্টেপ ডাউন, প্লিজ ব্রাদার, ইউ জাস্ট স্টেপ ডাউন, লেট সামওয়ান টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। আমি এখন পর্যন্ত আপনার কাজে হ্যাপি না। আপনি দেশপ্রেমিক হতে পারেন, কিন্তু আপনি কিছু জিনিস এড়িয়ে যাচ্ছেন। এই যে সমন্বয়কের ব্যাপারটা, হাসনাতের সাথে আপনার বাগবিতণ্ডা হয়েছে, আপনি জানতেন তারা তারপরে আপনি কেন গেলেন, এগুলো ব্যাপারে আপনার ক্লিয়ার করতে হবে। এনিওয়ে, আমার আজকে আর কোনো বক্তব্য নেই। কারো কোনো কোশ্চেন থাকলে একটু আমাদের অনেক সতর্ক থাকতে হবে। ভারতীয় ডক্টর মোদী ইউনূসের সাথে আরো স্টেবল হবেন এই ভারতের ভয়ে। ডক্টর মোদী ইউনূস সময় অবশ্যই হানি ট্র্যাপের বেস্ট হচ্ছে ইন্দোনেশিয়া। আচ্ছা, ওটা ইতিহাস বলে লাভ নাই। কারো কোনো কোশ্চেন যদি থাকে আমি উত্তর দিতে পারি। ইমিডিয়েট যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। বাংলাদেশ স্পেশাল ফোর্সের পাঠানো ভারতে এম্বাসিকে রক্ষা করা, হ্যাঁ অবশ্যই অন স্পেশাল গ্রাউন্ডে পাঠানো যেতে পারে। ভারত নিয়ে বাংলাদেশের ভূমিকা কি হওয়া উচিত? লালমনিরহাটে বিমান এয়ারবেস পাঠানো নিয়ে ভারত নাকি বাধা চেয়ে পড়ে, আপনি কিছু জানতে পারেন? বিমান বাহিনীর আমি এটা অনলাইনে দেখেছি, বাট ভারত বাধা দেওয়ার কিছু নেই এখানে। থ্যাংক ইউ, আমি এখানে শেষ করছি।